হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আমরা গ্যাসের স্টেটের আগের ভিডিওতে যে বেসিক জায়গাগুলো সেগুলো আলোচনা করেছি। বয়েলস ল, চার্লস ল, চাপের সূত্র, তার যে সমস্ত গ্রাফগুলো সেগুলো ডিসকাশন করেছি, গ্রাহামের সূত্র আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে গ্যাসের গতীয় তত্ত্ব। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের ক্লাস 11-এর সিলেবাসটা এখান থেকেই স্টার্ট হচ্ছে, গ্যাসের গতীয় তত্ত্ব থেকে, বা তার আগের পোর্শনগুলো আমরা ভালো করে জেনে রাখবো। তো ব্যাপার হচ্ছে যে গ্যাসের গতীয় তত্ত্ব আমরা ক্লাস 10-এ অলরেডি আমরা খুব ভালো করেই পড়েছি। তো সেখানে আমরা দেখেছি যে প্রতিটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার কঠিন অণুর সমন্বয়ে গঠিত হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে গ্যাসের অণুগুলো সমস্ত দিক থেকে একই রকম দেখতে হয় এবং তাদের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয়। বেশ, নেক্সট হচ্ছে অণুগুলির গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সাথে সমানুপাতিক। তার পরের পয়েন্ট হচ্ছে অণুগুলি পরস্পরের সঙ্গে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে অবিরাম ধাক্কা দেয় এবং এই ধাক্কার ফলে গ্যাসের চাপ সৃষ্টি হয় এবং এই সংঘর্ষগুলি পূর্ণ স্থিতিস্থাপক হয়ে থাকে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল বা বিকর্ষণ বল থাকে না। তো এইগুলো হচ্ছে আমাদের গ্যাসের গতীয় তত্ত্বের মেন পয়েন্ট, যেগুলো আমরা ক্লাস 10-এ অলরেডি পড়ে এসেছি। এগুলো ডিসকাশন করার আর কিছু নেই। নেক্সট আমরা চলে আসছি গ্যাসের গতীয় সমীকরণে। তো কি বের করব আমরা গ্যাসের গতীয় সমীকরণ থেকে? গড় বেগ বের করব। গড় বেগ কী করে বের করতে হয়? ধরো একটা পাত্রের মধ্যে টোটাল অণুর সংখ্যা আছে n। এবার সেখানে মনে করো টোটাল 4 রকমের আমার গ্যাস আছে, এ বি সি এবং ডি। তো এ গ্যাসের অণু সংখ্যা n1, বি হচ্ছে n2, সি n3, ডি হচ্ছে n4। তো প্রথম যেটা এ গ্যাস রয়েছে তার বেগ ধরে নিচ্ছি যদি আমরা c1, বি এর বেগ হচ্ছে c2, সি এর বেগ c3 এবং ডি গ্যাসের বেগ হচ্ছে c4। তাহলে আমার গড় বেগ বা যেটা এভারেজ ভেলোসিটি সি বার হিসাবে যেটাকে ডিনোট করা হয়ে থাকে, সেটার মান হবে n1c1 প্লাস n2c2 প্লাস n3c3 প্লাস n4c4, এরকম ডট ডট দেওয়া আছে। যদি 10টা গ্যাস নিয়ে আমরা 10টা গ্যাসের মান আমরা এইভাবে লিখবো, বাই হচ্ছে টোটাল গ্যাসের অণুর সংখ্যাটা বা এন। এন মানে হচ্ছে n1 প্লাস n2 প্লাস n3 প্লাস n4। ঠিক আছে, এরকম করে ডট ডট দেওয়া আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে সি বার সমান, তাহলে আমরা এটা লিখতে পারি যে n1c1 প্লাস n2c2 প্লাস n3c3, এটাকে ডট ডট দিয়ে দিলাম, নিচে এন লিখে দিলাম, কারণ এন মানেই হচ্ছে টোটাল যে আমার পার্টিকুলার গ্যাস অণুগুলো রয়েছে তাদের যোগফলের সাথে সমান। নেক্সট হচ্ছে গড় বর্গবেগ। যখন আমরা গড় বেগটা স্কোয়ার করে দেবো তাহলেই গড় বর্গবেগ পেয়ে যাব। তাহলে আমাদের এখানে সংখ্যাটা তো আর স্কোয়ার হবে না, তাহলে বেগটার বর্গ আমরা বের করব। তাহলে বেগটার জায়গাতে আমরা c1 স্কোয়ার, c2 স্কোয়ার, c3 স্কোয়ার লিখলাম, বাকিটা আমার সেম থাকলো। এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে গড় বর্গবেগের বর্গমূল, মানে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, বা এটাকে বলা হয়ে থাকে আরএমএস ভেলোসিটি। তাহলে সি আরএমএস ভেলোসিটি, যেটা গড় বর্গবেগের বর্গমূল করে দেওয়া রয়েছে, সেটাকে আমরা কি করে বের করব? সেটাকে আমরা যেমন এখানে লেখার সেরকম আমরা লিখলাম। এইবার কি করব, একটা রুট চিহ্ন দিয়ে দেবো এখানে। ঠিক আছে, এই গোটা পোর্শনটাকে আমরা কিসের ভেতর রেখে দেবো? রুটের ভেতর রেখে দেবো বা বর্গমূলের ভেতরে আমরা রেখে দেবো। তাহলেই আমাদের হয়ে যাবে গড় বর্গবেগের বর্গমূল। বেশ, এবার আমাদের যে ইকুয়েশন আমাদের রয়েছে, একটা ইকুয়েশন আমরা জানি যে পিভি সমান হচ্ছে 1/3 mn সি আরএমএস তার স্কোয়ার, যেখানে সি আরএমএস মানে হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তো এখানে পি মানে হচ্ছে গ্যাসের চাপ, ভি মানে হচ্ছে গ্যাসের আয়তন, এন মানে হচ্ছে মোল সংখ্যা, আর ক্যাপিটাল এম মানে হচ্ছে আণবিক ভর। ঠিক আছে, তো এই টার্মগুলো আমরা লিখলাম। আরেকটা জিনিস আমরা জানি, পিভির আরেকটা ইকুয়েশন আছে এনআরটি। আচ্ছা, তাহলে পিভির জায়গাতে যদি আমরা বাঁ দিকে 1/3 এই mn সি আরএমএস স্কোয়ার লিখি, আর ডান দিকে যদি আমরা এনআরটি লিখি, তাহলে দেখো এন এন কেটে গেল, মূল সংখ্যাগুলো কেটে গেল। আমরা পড়ে থাকলো সি আরএমএস সমান √3RT/m, যেখানে টি মানে হচ্ছে টেম্পারেচার, পরম উষ্ণতা, যেটাকে আমরা কেলভিন স্কেলে ডিনোট করি। এম মানে হচ্ছে আণবিক ভর, আর আর এর মান তো হচ্ছে কনস্ট্যান্ট, আর এর ভ্যালু তো আমরা জানি। বেশ, তো গ্যাসের অণুগুলোর সম্ভাব্যতম বেগ, যেটাকে মোস্ট প্রবেবল ভেলোসিটি বলা হয়, তার একটা সূত্র রয়েছে একই রকম টাইপের। আচ্ছা, এখানে বলে রাখি প্রসঙ্গত যে আমাদের এই যে সি আরএমএস সমান √3RT/m আমাদের বেরোলো, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের যাবতীয় কাজগুলো হবে।
ঠিক আছে, অর্থাৎ এই যে আগের যে সিআরএমএস বা সি এভারেজ বা সি এভারেজ স্কোয়ার এগুলো বের করলাম, এগুলো আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে সিআরএমএস সমান √3/r/m। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে মোস্ট প্রবেবল ভেলোসিটি সিএমপি। এমপি মিনস মোস্ট প্রবেবল বা সম্ভাব্যতম বেগ হচ্ছে √2/r/m, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং অবশেষে আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে এভারেজ ভেলোসিটি, যেটাকে আমাদের প্রকাশ করা হয় সি বার বা সি এভারেজ সমান √8r/m। এই তিনটে যেগুলোকে আমরা মার্ক করলাম, হাইলাইট করলাম, সেগুলোকে অত্যন্ত ভালোভাবে করে রাখবে। বেশ, এই তিনটে বেগের অনুপাত যদি আমরা বের করতে চাই, কী করে আমরা বের করব? সি মোস্ট প্রবেবল ইস টু সি এভারেজ ইস টু সি আরএমএস সমান হচ্ছে মোস্ট প্রবেবলের জায়গাতে আমরা ভ্যালুটাকে লিখলাম, অ্যাভারেজের ভ্যালুটা লিখলাম, আরএমএস ভ্যালুটাকে লিখলাম। এই ভ্যালুটাকে যখন আমরা অনুপাত আকারে বের করব তখন এদের অ্যান্সার কত হবে? 1:1.28 অর্থাৎ মোস্ট প্রবেবল ভেলোসিটির বেগের মান হচ্ছে আমার সব থেকে কম, এভারেজ ভেলোসিটির মান তার থেকে বেশি, আরএমএস ভেলোসিটির মান তার থেকে আরও বেশি। বেশ, এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে আমাদের এই যে আর এর মান, আমরা জানি যে আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, আর এর মান হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই 8.314টাকে আমরা এখানে 25/3 আকারে লিখবো, তাহলে আমাদের ক্যালকুলেশনটা করতে তুলনামূলকভাবে দেখা যাবে যে সুবিধা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। আর ক্যাপিটাল এম যেটা আণবিক ভর, সেটাকে আমরা কিসে কনভার্ট করে নেবো? কেজিতে কনভার্ট করব, যেহেতু আমার আর এর এককটা এসআই এককে আছে, তাই আমাদের এমটাকে কেজিতে কনভার্ট করে আমরা অ্যান্সারটা বের করব। তো একটা কোশ্চেন দেখো দেওয়া রয়েছে, 47 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে O2 অণুর সিআরএমএস বেগের মান কত? তো আমরা খুব ভালো করেই জানি যে সিআরএমএস সমান √3/r/m। তাহলে 3 বসালাম, আর এর জায়গাতে 25-এর 3 বসালাম, টেম্পারেচারের সমতে 200 মানে 47-এর সাথে 273 যোগ করে 320 বসালাম, আর বাই এম, এর মান হচ্ছে কত? O2 বলেছে মানে 32। তাহলে এটাকে আমাদেরকে কী করতে হবে? কেজিতে কনভার্ট করার জন্য 1000 দিয়ে ভাগ করতে হবে, সেই 1000টা আমার ওপরে চলে গেল। ফলে আমার যে এককটা এলো সেটা হচ্ছে সিআরএমএস সমান হচ্ছে 500 মিটার পার সেকেন্ড, বেগের একক মিটার পার সেকেন্ড। বেশ, আমার অ্যান্সার বেরিয়ে গেল। পরের প্রশ্ন বলেছে যে দেখাও যে 600 কেলভিন তাপমাত্রায় O2 অণুর যে সিআরএমএস বেগ 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে সিআরএমএস বেগ তার √2 গুণ। তাহলে 600 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা সূত্রটা বসালাম, 300তে সূত্রটা বসালাম, দুটোকে অনুপাত করলাম 600/300। তাহলে আমাদের এখানে সব পোর্শনগুলো এই প্রথম কার্ডটার সাথে দ্বিতীয়টার সমস্ত পোর্শনগুলো আমার কেটে গেল, শুধু পড়ে থাকলো কোনটা? √600/√300 অর্থাৎ √2। ব্যাস, আমার অ্যান্সার বেরিয়ে গেল √2 গুণ। নেক্সট হচ্ছে ম্যাক্সওয়েল এর গতিবেগ বন্টন। এখানে গ্রাফটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তো খুব ভালো করে যদি আমরা বুঝি যে dN/n মানে হচ্ছে অণুর সংখ্যা, আর এটা হচ্ছে বেগের মান। তো মোস্ট প্রবেবল ভেলোসিটি মানেটা কি? মোস্ট প্রবেবল ভেলোসিটি মানে হচ্ছে সর্বোচ্চ সম্ভাব্যতম বেগ। ঠিক আছে, সর্বোচ্চ সম্ভাব্যতম বেগ। তারপরে সব থেকে বেশি সম্ভাব্য যে বেগটা রয়েছে, সব থেকে বেশি সংখ্যক অণুর যে বেগটা, সেটা কি বলা হচ্ছে আমার মোস্ট প্রবেবল ভেলোসিটি। তাহলে সব থেকে বেশি সংখ্যক অণুর যে বেগ, সেটা কি বলা হচ্ছে মোস্ট প্রবেবল ভেলোসিটি। অর্থাৎ সবচেয়ে বেশি সংখ্যক অণু যে বেগটা নিয়ে চলে, সেটা কি বলা হচ্ছে মোস্ট প্রবেবল ভেলোসিটি। তাহলে ওপরের দিকে ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো অণুর সংখ্যা বাড়ছে, এই হচ্ছে আমাদের মেন গ্রাফ। তাহলে মেন গ্রাফটাতে আমরা এই পোর্শনটাতে একদম পিক পয়েন্টে দেখতে পাচ্ছি অণুর সংখ্যা সবচেয়ে বেশি। যদি আমরা এইভাবে ওয়াই অ্যাক্সিসের সাথে এটাকে ড্র করি, তাহলে অণুর সংখ্যা সবথেকে বেশি এই পিক পয়েন্টটাতে। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে আমাদের যে দাগটা চলে এলো, এই যে বেগের মান হবে, সেই বেগটাই হচ্ছে আমার মোস্ট প্রবেবল ভেলোসিটি। আচ্ছা, এভারেজ ভেলোসিটির মান মোস্ট প্রবেবল ভেলোসিটির থেকে বেশি, তাই এভারেজ ভেলোসিটির আমাদের লাইনটা হলো ডান দিকে। আরএমএস ভেলোসিটির মান আরও বেশি, তাই আরএমএসটাকে আমরা আরও ডান দিকে করলাম। যথারীতি লক্ষ্য করে দেখো অণুর সংখ্যা কিন্তু এদিকে আস্তে আস্তে কমেছে। তাহলে অণুর সংখ্যা সব থেকে বেশি হচ্ছে মোস্ট প্রবেবলে, এভারেজটা মাঝে আছে, আরএমএসে অণুর সংখ্যা কম। তাহলে দুটো জিনিস আমরা শিখলাম, সেটা হচ্ছে যদি আমরা বেগের মানের দিক থেকে বের করি, মানে বেগের দিক থেকে আমরা যদি অর্ডারটাকে সাজাই, তাহলে আমাদের আরএমএস সব থেকে বেশি হবে, তার থেকে কম হবে সি অ্যাভারেজ, তার থেকে কম হবে মোস্ট প্রবেবল। তার কারণটা হচ্ছে যে এক্স অ্যাক্সিস বরাবর দেখো বেগটা ক্রমশ বাড়ছে, তার মানে আমাদের এখানে এই আরএমএস বেগ হচ্ছে সবচেয়ে বেশি, এভারেজটা মাঝে আছে, মোস্ট প্রবেবল বেগের মান সবচেয়ে কম। আর যদি আমরা অণুর সংখ্যার দিক থেকে দেখি, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটাতে আমার অণুর সংখ্যা সবচেয়ে বেশি, তারপরে এভারেজটাতে কম, আর এমএসের সবচেয়ে কম। তাহলে এভারেজটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, এভারেজটা আমাদের দুটো ক্ষেত্রেই মিডিল পয়েন্টে থেকে যাচ্ছে।
তো প্রথমটাতে যেটা আমার দেখা যাচ্ছে বেগের সাপেক্ষে যখন আমরা বিচার করব তখন আমার যেটা সবথেকে বেশি হবে সেটা হচ্ছে আরএমএস ভেলোসিটি, আর যখন আমি অণুর সংখ্যার সাপেক্ষে বিচার করব তখন আমার যেটা বেশি হবে সেটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। ক্লিয়ার হলো ব্যাপারটা? বেশ, তার মানে এই এক্সাম্পলটাকে আমরা একটা ভেরি ইজিলি এরকম একটা অ্যান্সার মানে ইজিলি ব্যাখ্যা করতে পারি। দেখবে ক্লাসে ধরো নর্মাল ক্লাসে দেখবে যখন আমাদের নিচু ক্লাসে তোমরা পড়েছো ক্লাস 9-10-এ বিশেষ করে, তখন ধরো ক্লাসে 100টা স্টুডেন্ট আছে। তো 100টা স্টুডেন্টের মধ্যে দেখবে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে স্কোরটা করে সেই স্কোরটা আমাদের জেনারেলি কত থাকে, ওই মোটামুটি 30 থেকে 40 বা 50%-এর মধ্যে থাকে। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেটা অ্যাভারেজ স্কোর হয় তার পরের দিকের কিছু সংখ্যক স্টুডেন্টের স্কোরটা আরও বেশি হয়, সেটা আমি ধরে নিচ্ছি ওই 60 থেকে 70-এর মধ্যে। আর খুব কম সংখ্যকই আছে, খুব অল্প সংখ্যক ছেলে আছে যারা 90% অ্যাভাব স্কোর করে। ঠিক আছে, তার মানে এখানে সেই একই রকমভাবে যদি আমরা বুঝি যে অন্য সংখ্যা যেখানে বেশি তার ক্ষেত্রে আমরা বেগটা কম, তাই এখানে ছাত্রের সংখ্যা যেখানে আমাদের বেশি সেখানে কি হবে, তাদের স্কোরটা কি হবে, কম হবে। এভারেজটা কি হবে, তুলনামূলকভাবে ছাত্র সংখ্যা কম হবে কিন্তু বেগটা তুলনামূলকভাবে বেশি হবে, অর্থাৎ স্কোরটা তাদের বেশি হবে। আর লাস্টেরটাতে যেটা আমরা ব্যাখ্যা করলাম আরএমএস দিয়ে, সেটা হচ্ছে এরকম যেখানে অণুর সংখ্যা সবচেয়ে কম অর্থাৎ ছাত্র সংখ্যা সবচেয়ে কম কিন্তু তাদের স্কোর সবচেয়ে বেশি বা বেগটা সবচেয়ে বেশি, অর্থাৎ বেশি ছাত্রর কম স্কোর এবং খুব কম সংখ্যক ছাত্রের খুব বেশি স্কোর, এটাই আমাদের জেনারেলি দেখা যায়। তাই আমাদের এক্ষেত্রে এরকমভাবে জিনিসটাকে আমরা বুঝতে পারি। বা যদি এমন ধরা হয়, ধরো 100 জন বা 200 জনাকে দেখবে যদি ছুটতে দেওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম দেখবে একটা রেঞ্জের মধ্যে সব ছোটাছুটি করছে, মানে যাচ্ছে আর কি একটা জায়গাতে, তার আগেটাতে দেখবে কিছু সংখ্যক এগিয়েছে, আর একদম প্রথমে দেখবে 2 জন বা 4 জন হয়তো ছুটছে। ঠিক আছে, তার মানে যারা সব থেকে বেশি বেগ নিয়ে ছুটছে তারা কিন্তু সংখ্যাতে কম থাকবে, দ্যাট ইজ আরএমএস ভেলোসিটি। অ্যাভারেজটা মিডিল পজিশনে থাকবে, তারা সংখ্যাতেও মাঝামাঝি বেগেও মাঝামাঝি। আর পিছনে যারা পড়ে থাকবে সবার প্রথমে তাদের সংখ্যাটাই কিন্তু বেশি হবে, অর্থাৎ তারা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, কিন্তু বেগের দিক থেকে তাদের মানটা হচ্ছে কম, বেগের দিক থেকে মানটা কম বাট সংখ্যাতে বেশি, এভারেজ মিডিলে থাকলো। আর আরএমএস হচ্ছে বেগের দিক থেকে বেশি বাট সংখ্যায় কম। ক্লিয়ার হলো ব্যাপারটা আশা করি। এইবার আমরা এখানে একটা গ্রাফ ড্র করছি, ওপর দিকটা সে একই আছে অণুর সংখ্যা, আর এইদিকে আমাদের বেগটা বাড়ছে। তো আমরা যদি আলাদা আলাদা করে 3টে গ্রাফ যদি আমরা ড্র করি 3 রকম পার্টিকুলার কেসে 3 রকম গ্যাসের ক্ষেত্রে, তো প্রথম গ্যাসটার ক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে দিস ইজ মোস্ট প্রবাবল ভেলোসিটি, সেকেন্ডের ক্ষেত্রে দিস ইজ মোস্ট প্রবাবল ভেলোসিটি, থার্ডের ক্ষেত্রে দিস ইজ মোস্ট প্রবাবল ভেলোসিটি, অ্যান্ড দিস আর m1 m2 অ্যান্ড m3 অ্যাট দ্য টেম্পারেচার T1 T2 অ্যান্ড T3। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে এই মোস্ট প্রবাবল ভেলোসিটি অনুযায়ী আমাদের এখানে এরা মাসের সাথে কীরকমভাবে ডিপেন্ডেন্ট এবং টেম্পারেচারের সাথে কীরকম ডিপেন্ডেন্ট, কোন গ্যাসটার ক্ষেত্রে মাস বেশি হবে, কার ক্ষেত্রে টেম্পারেচার বেশি হবে, সেটা আমরা একটু ক্যালকুলেট করব। তো এখানে দেখো মোস্ট প্রবাবল ভেলোসিটির আমরা একটা সূত্র জানি যে √2RT/m। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে মোস্ট প্রবাবল ভেলোসিটি ইজ ডিরেক্টলি মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য মলিকুলার মাস and the most probable velocity is the directly proportional to the temperature, অর্থাৎ এটা আণবিক ভরের সাথে মোস্ট প্রবাবল ভেলোসিটি ব্যস্তানুপাতে পরিবর্তিত আর উষ্ণতার সাথে সমানুপাতে পরিবর্তিত। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি, যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব তত এই যে প্রথম গ্যাসটা রয়েছে, প্রথম গ্যাসটার আমার মোস্ট প্রবাবল ভেলোসিটি এটা, দ্বিতীয় গ্যাসের মোস্ট প্রবাবল ভেলোসিটি এটা, তৃতীয় গ্যাসের মোস্ট প্রবাবল ভেলোসিটি এটা। তো যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর, তত আমাদের মোস্ট প্রবাবল ভেলোসিটির মান কিন্তু বাড়ছে। ফলে আমাদেরকে জেনারেলি ধরেই নিতে হবে যে আমার টেম্পারেচার তার মানে বাড়ছে। তার মানে আমি ইজিলি বলতে পারবো এখানে যে এই টেম্পারেচারটা আমার সব থেকে বেশি টেম্পারেচার, তার থেকে কম এটা, তার থেকে কম এটা। অর্থাৎ আমার এখানে টেম্পারেচারের ক্ষেত্রে যে অর্ডারটা হবে সেটা হচ্ছে T2 গ্রেটার দেন T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। আবার যদি আমরা মাসের দিক থেকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোস্ট প্রবাবল ভেলোসিটি হচ্ছে এই জায়গাটাতে সব থেকে বেশি, সব থেকে শেষেরটা, তার মানে মোস্ট প্রবাবল ভেলোসিটি সব থেকে বেশি রয়েছে, তার মানে এর মাস হচ্ছে সব থেকে কম, তার মানে m3 এর মাস সব থেকে কম, m2টা মাঝামাঝি, আর m1 এর মান হচ্ছে সব থেকে বেশি। তাহলে মাসের অর্ডারটা দেখো আমাদের দেওয়া রয়েছে m1 গ্রেটার দেন m2 গ্রেটার দেন m3। আরেকটা জিনিস আমরা ভেরি ইজিলি বুঝতে পারবো মাসের সাথে যে বেগের সম্পর্ক, এটা আমরা জেনারেলি জানি, যার ভর যত বেশি হবে তার বেগ তত কম হবে, যার বেগ যত কম হবে ভর তত বেশি হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের এখানে বেগটা আস্তে আস্তে ক্রমশ বাড়ছে, মোস্ট প্রবাবল ভেলোসিটি দিস ইজ দ্য হাইয়েস্ট ভেলোসিটি, তার মানে এখানে আমার মোস্ট প্রবাবল ভেলোসিটির মান সব থেকে বেশি, তার মানে আমার বেগ সব থেকে কী হবে, কম হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, যার ক্ষেত্রে মাসটা কম হবে তার ক্ষেত্রে আমার বেগটা সব থেকে বেশি হবে। আচ্ছা,
তাহলে আমাদের এখানে বেগটা সবথেকে বেশি মানে মাসটা কম, আর এখানে আমাদের বেগটা সবথেকে কম, তার মানে আমার মাসটা বেশি। বেশ ক্লিয়ার হয়ে গেল পুরো ব্যাপারটা। আচ্ছা, আর কি, অতি নিম্ন এবং অতি উচ্চ বেগ সম্পন্ন অণুর সংখ্যা কিন্তু খুব কম হয়। আমরা দেখতে পাচ্ছি যে অতি নিম্ন বেগ সম্পন্ন, দেখো এখানে গ্রাফটা, তার অণুর সংখ্যা খুব কম, এবং অতি উচ্চ তার বেগ সম্পন্ন, মানে আমাদের অতি উচ্চ বেগ সম্পন্ন, মানে এটা হচ্ছে অতি নিম্ন বেগ সম্পন্ন, আর এই পোর্শনটা অতি উচ্চ বেগ সম্পন্ন আমাদের অণুর সংখ্যা কম হচ্ছে, মিডিল পোর্শনটাতে আমার অণুর সংখ্যাটা বেশি হচ্ছে। এই ব্যাপারটা আমরা খেয়াল রাখবো। নেক্সট হচ্ছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে একটা পার্থক্য দেখো রাখা রয়েছে, যে সমস্ত চাপ ও তাপমাত্রায় আদর্শ গ্যাস পিভি সমান এনআরটি সমীকরণটা মেনে চলে, কিন্তু এরা সমস্ত চাপ ও তাপমাত্রায় পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে না। ঠিক আছে, বেশ, শুধুমাত্র লো প্রেসার এবং হাই টেম্পারেচারে পিভি সমান এনআরটি এই সমীকরণটা মেনে চলে। পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন নগণ্য হয়, কিন্তু এখানে পাত্রের আয়তনের তুলনায় গ্যাস অণুগুলোকে আয়তনটাকে নগণ্য ধরা হয় না। গ্যাসের অণুগুলোকে বিন্দু ভর রূপে কল্পনা করা হয়, এখানে গ্যাসের অণুগুলোকে গোলাকার কণা রূপে কল্পনা করা হয়। অণু মধ্যস্থ কোনো আকর্ষণ বল থাকে না, বাস্তব গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ বল থাকে, এটা আমরা ক্লাস 10 লেভেলে পড়ে এসেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের স্থির উষ্ণতায় পিভি লেখচিত্র। আমরা জানি যে পি ভার্সেস ভি এর যে লেখচিত্রটা হয় সেটা সমপরাবৃত্তাকার হয়। তো এখানে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের ক্ষেত্রে যে কার্ভটা হয় আমাদের, এইটা হচ্ছে আদর্শ গ্যাসের কার্ভ, আর তার নিচের দিকে যে কার্ভটা লেখা রয়েছে সেটা আমার বাস্তব গ্যাসের কার্ভ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমার আদর্শ গ্যাসের কার্ভটা আমার এইরকম, আর বাস্তব গ্যাসের কার্ভটা এরকম। তো যখন চাপটা বেশি থাকছে তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাস্তব গ্যাসের যেটা কার্ভ তার মানটা বেশি হচ্ছে, তার মানে আমরা ভি রিয়েল গ্রেটার দেন ভি আইডিয়াল আমরা বলতে পারি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, কারণ উচ্চ চাপে আমাদের এই পোর্শনটার মানটা বেশি, ডান দিকের মানটা বেশি, এই যে ভি রিয়েলের মানটা বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, কী করে বেশি হচ্ছে, যদি আমরা ডট ডট করে করে যদি এই দুটো ভ্যালুকে আমরা দেখি, বাঁ দিক থেকে ডান দিকে তো ভলিউম বাড়ছে, তাহলে অবশ্যই এই ভলিউমটা আমার বেশি হবে। আচ্ছা, তাহলে ভি রিয়েল গ্রেটার দেন ভি আইডিয়াল হলো, তাহলে যখনই আমার ভি রিয়েল গ্রেটার দেন ভি আইডিয়াল হবে তখন রিয়েল আর আইডিয়ালের আয়তন সমান হলো না, আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের আয়তন সমান হলো না। তো যেহেতু আমার বাস্তব গ্যাসের আয়তন বেশি হয়ে গেছে, তাহলে এখানে যে বিচ্যুতি দেখা যাবে সেটাকে আমরা বলবো ধনাত্মক বিচ্যুতি বা পজিটিভ ডেভিয়েশন। আর নিম্নচাপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমার আদর্শ গ্যাসটা রয়েছে, আদর্শ গ্যাসের আয়তন হচ্ছে এই পোর্শনটাতে, তার মানে আয়তন হচ্ছে এই ভ্যালুটা, আর বাস্তব গ্যাসের আয়তনটা হচ্ছে এই পজিশন মানে এই ভ্যালুটা। তার মানে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপে আদর্শ গ্যাসের আয়তন কিন্তু আমার বেশি হয়ে যাচ্ছে কার তুলনাতে, বাস্তব গ্যাসের তুলনায়। আচ্ছা, তাহলে এখানে আমার যে ডেভিয়েশনটা দেখা যাবে সেটা হচ্ছে আমার নেগেটিভ ডেভিয়েশন। কী করে পজিটিভ নেগেটিভ হচ্ছে আমরা এরপরে দেখব, যে সংনম্যতা বা সংকোচনশীলতা গুণক জেড ফ্যাক্টরের সাহায্যে এটাকে আমরা বের করব। জেড ফ্যাক্টরকে কীভাবে আমরা প্রকাশ করব, যে কোনো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ থেকে কতটা বিচ্যুতি হয়েছে সেটাকে বোঝানোর জন্য আমরা এই গুণকটাকে ব্যবহার করি, যেটাকে বলা হয় জেড। জেড মিনস ভি রিয়েল গ্রেটার দেন ভি আইডিয়াল। জেডের আর একটা ইকুয়েশন হয় জেড সমান পিভি বাই এনআরটি। তো একটা জিনিস লক্ষ্য করো, যখন আমার জেড সমান 1 হবে তখন আমার পিভি সমান এনআরটি, তার মানে আমার আদর্শ গ্যাস। যখন আমার জেড গ্রেটার দেন 1 হয়ে যাবে তখন আমার এটা ধনাত্মক বিচ্যুতি হবে, পিভি গ্রেটার দেন এনআরটি হয়ে যাবে। যখন জেড লেস দেন 1 হবে তখন পিভি লেস দেন এনআরটি অর্থাৎ ঋণাত্মক বিচ্যুতি দেখা যাবে। তার মানে আমরা এই রিয়েল আর আইডিয়াল গ্যাসের আয়তনটাকে দেখি আমরা বিচার করে ফেলতে পারবো যে জেডের মানটা হয় 1 হবে, না হলে গ্রেটার দেন 1 হবে, না হলে লেস দেন 1 হবে, কখন কি হবে সেটা বিচার করতে পারবো। তো এখানে দেখো একটা গ্রাফ করা রয়েছে খুব সুন্দরভাবে যদি লক্ষ্য করি আমরা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে আমার আদর্শ গ্যাসের কার্ভ জেড সমান 1। তো বাস্তবে কোনো গ্যাসই আমরা দেখতে পাচ্ছি না যে এই কার্ভ বরাবর গেছে। তো একদম প্রাথমিক অবস্থাতে দেখো যখন পি এর মানটা অ্যাপ্রক্স 0, তখন লক্ষ্য করে দেখো যে আমাদের জেডটা কিন্তু জেড সমান 1 বরাবর আছে। ঠিক আছে, অর্থাৎ এই পোর্শনটাকে আমরা যদি জেড সমান 1 ধরে নিই, এই যে পয়েন্টটা এই পয়েন্ট বরাবর কিন্তু একদম লো প্রেসারে কিন্তু আমার এই গ্যাসটা সবাই কিন্তু আমার আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করছে। দ্যাট মিনস জেড সমান 1 অর্থাৎ পিভি সমান এনআরটি সমীকরণটা মেনে চলছে। তারপরে যত প্রেসার আমাদের আস্তে 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 বাড়ছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, এখানে আমাদের ধরেই নেওয়া হয় যে দ্য টেম্পারেচার ইজ ফিক্সড। ঠিক আছে, টেম্পারেচারটাকে আমাকে ফিক্স ধরে নেওয়া হয়েছে, কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যত প্রেশার আমরা ইনক্রিজ করছি তত আমাদের বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন রকম রয়েছে। হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে এটা ডাইরেক্ট বেড়ে গেছে। বাকি সমস্ত গ্যাসগুলোর ক্ষেত্রে প্রথমটাতে মানে লো প্রেসারের ক্ষেত্রে আমাদের এটা নিচের দিকে কার্ভটা নামছে। তারপরে প্রত্যেকটা গ্যাস কোনো না কোনো সময় আলাদা আলাদা প্রেসারে কোনো না কোনো সময় তারা একবার জাস্ট আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে তারপর আবার পজিটিভ ডেভিয়েশন দেখাচ্ছে। তার মানে একদম যখন প্রেসারটা 0 হবে তখন আইডিয়াল গ্যাসের মতো ব্যবহার করবে,
তারপরে যখন প্রেশারটা কমের দিকে থাকবে, মানে 0 থেকে বাড়ছে বাট লো প্রেশারের দিকে থাকছে, তখন আমার নেগেটিভ ডেভিয়েশন দেখা যাবে। আর উচ্চ চাপে হাই প্রেশারে আমাদের পজিটিভ ডেভিয়েশন দেখা যাবে। অর্থাৎ যেটা আমরা একটু আগে দেখলাম যে উচ্চ চাপে আমার পজিটিভ ডেভিয়েশন দেখা যাবে, নিম্ন চাপে আমার নেগেটিভ ডেভিয়েশন দেখা যাবে, আর মিডিল পয়েন্টে দেখা একবার পয়েন্টে জাস্ট টাচ করেছে, অর্থাৎ মাঝামাঝি চাপে এটা কিন্তু একবার আইডিয়াল গ্যাসের মতো আচরণ করবে। ঠিক আছে, যেটা আমরা এই গ্রাফটাতে বুঝতে পারছি যে মিডিল পোর্শনটাতে, মিডিল প্রেশারটাতে আমাদের যখন এই পোর্শনটা মানে মিডিল প্রেশারটা হচ্ছে মাঝামাঝি চাপ, তখন কিন্তু এর একবার আইডিয়াল গ্যাসের মতো আচরণ করেছে। কম প্রেশারে নিম্ন চাপে নেগেটিভ ডেভিয়েশন, আর উচ্চ চাপে পজিটিভ ডেভিয়েশন, আর একদম লো প্রেশারে দ্যাট ইজ অ্যাট 0 প্রেশার এটা আবার আদর্শ গ্যাসের মতো আচরণ করেছে। বেশ, এই হচ্ছে গ্রাফ। এটা খেয়াল রাখতে হবে আমাদের, পার্টিকুলার কোন কোন গ্যাসগুলো কীভাবে এসেছে এটাকে একটু খেয়াল রাখবে। বেশ, তাহলে এখান থেকে কোশ্চেন এলে করতে পারবে। নেক্সট হচ্ছে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন যদি আমার 25 লিটার হয়, তাহলে গ্যাসটা আদর্শ না বাস্তব গ্যাস? অবশ্যই বাস্তব গ্যাস। তার কারণটা হচ্ছে 1 মোল গ্যাসের আয়তন আমরা জানি এসটিপিতে 22.4 লিটার। তো বাস্তব তো হলো, ঠিক আছে, বিচ্যুতি কেমন দেখা যাবে? তো আমরা জানি জেড সমান ভি রিয়েল বাই ভি আইডিয়াল, তার মানে 25/22.4, দ্যাট মিনস গ্রেটার দেন 1, দ্যাট মিনস পজিটিভ ডেভিয়েশন মানে ধনাত্মক বিচ্যুতি। পরের প্রশ্নতে, আচ্ছা এখানে যদি আমার 22.4 দিত তাহলে আমরা এটা আদর্শ গ্যাস বলতাম, যদি আমার এটা 20 লিটার দিত তাহলে আমার জেড লেস দেন 1 হয়ে যেত, তাহলে আমরা নেগেটিভ ডেভিয়েশন বলতাম। আচ্ছা, পরের প্রশ্ন, 4টে গ্যাস আমার দেওয়া রয়েছে, আমাদের জেডের মানগুলো দেওয়া রয়েছে। জেডের মান আমরা কোথাও 1 দেখতে পাইনি, হয় 1 থেকে বেশি আছে, না হলে 1-এর থেকে কম আছে। তাহলে বিচ্যুতি কতটা? 1-এর থেকে যত কম বেশি হয়েছে ততই হচ্ছে আমার বিচ্যুতি। তাহলে এটা 1.4, 1-এর থেকে 0.4 বেশি, এবং বেশি বলেই পজিটিভ ডেভিয়েশন। তারপরে 0.8, তার মানে হচ্ছে 1-এর থেকে 0.2 কম, কম মানে নেগেটিভ ডেভিয়েশন। আচ্ছা 1.6, তার মানে 1-এর থেকে 0.6 বেশি, তার মানে আমার পজিটিভ ডেভিয়েশন, অর্থাৎ জেড গ্রেটার দেন 1। আচ্ছা তারপরটা 0.4, তার মানে 1-এর থেকে 0.6 কম, তার মানে আমার নেগেটিভ ডেভিয়েশন। তখন বিচ্যুতি কোথায় সব থেকে বেশি হয়েছে? পজিটিভ নেগেটিভ তো আমার দেখে লাভ নেই, কোথায় বিচ্যুতি সব থেকে বেশি হয়েছে? দেখো এই দুটোতে বিচ্যুতি সব থেকে বেশি হয়েছে, এই 0.2-তে সব থেকে কম হয়েছে। তাহলে প্রথমে আমার অ্যান্সার হিসেবে চলে এলো বি, তারপরে হবে এ যেহেতু এটা 0.4। আচ্ছা শেষের দুটো আমার সি আর ডি সমান সমান থেকে গেল। এখন আরেকটা প্রশ্ন আসে এখান থেকে, যে এদের অণুগুলোর আকর্ষণ বলের ক্রম লেখো। খুব ভালো করে ব্যাপারটা বুঝবে। দেখো যখন নেগেটিভ ডেভিয়েশন আমরা দেখাচ্ছি, এই যে দুটো ক্ষেত্রে আমার নেগেটিভ ডেভিয়েশন হয়েছে, তখন আমার কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল গ্যাসের বা বাস্তব গ্যাসের আয়তনটা, যেটা আমার আয়তন হওয়ার কথা ছিল তার থেকে কমে গেছে, সেই কারণেই আমার নেগেটিভ ডেভিয়েশন দেখা গেছে। দ্যাট মিনস ভি রিয়েল লেস দেন ভি আইডিয়াল। তো নেগেটিভ ডেভিয়েশন যখন আমার হয় তখন তার আয়তনটা অ্যাকচুয়ালি কমে, ফলে গ্যাসের কণাগুলো কাছাকাছি আসে, গ্যাসের কণাগুলো কাছাকাছি এলে তাদের মধ্যে আকর্ষণ বল বাড়ে। তার মানে আমরা বুঝতে পারছি নেগেটিভ ডেভিয়েশন যত বেশি হবে গ্যাসের কণাগুলোর আকর্ষণ বল তত বাড়বে। আবার ঠিক উল্টোভাবে যখন পজিটিভ ডেভিয়েশন হয় তখন গ্যাসের কণাগুলো পরস্পর থেকে দূরে সরে যায়। তার কারণ একটাই, তার কারণ বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমার আয়তনটা বেড়ে যাচ্ছে। তার কারণ পজিটিভ ডেভিয়েশন তখনই হয় যখন জেড গ্রেটার দেন 1 হয়, অর্থাৎ ভি রিয়েল গ্রেটার দেন ভি আইডিয়াল হয়, অর্থাৎ বাস্তব গ্যাসের আয়তনটা আদর্শ গ্যাসের আয়তনের থেকে বেশি হয়। ফলে আমাদের এখানে আয়তন বেড়ে যাওয়ার ফলে গ্যাসের কণাগুলো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, তাই ওদের মধ্যে আকর্ষণ বলটা কী হবে? কমে যাবে। আচ্ছা তার মানে এটুকু আমরা বুঝতে পারলাম যে নেগেটিভ ডেভিয়েশন যত বেশি কণার আকর্ষণ বল তত বেশি, পজিটিভ ডেভিয়েশন যত বেশি কণার আকর্ষণ বল তত কম। আচ্ছা তাহলে আমাদের এখানে যখন কণাগুলির আকর্ষণ বলের সাপেক্ষে যখন আমরা বিচার করব, তখন আমরা প্রথমেই দেখব কোথায় কোথায় নেগেটিভ ডেভিয়েশন হয়েছে। নেগেটিভ ডেভিয়েশন আবার কোথায় বেশি হয়েছে দেখব। আমাদের ডি এর ক্ষেত্রে নেগেটিভ ডেভিয়েশন সবচেয়ে বেশি, তাই এক্ষেত্রে আমার আয়তনটা সবচেয়ে বেশি কমে গেছে, ফলে গ্যাসের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল এখানে আমার সবচেয়ে বেশি হবে। তাই আমাদের গ্যাসের অণুগুলির আকর্ষণ বলের ক্রম সবথেকে প্রথমেই হবে ডি, তারপরে হবে বি। তাহলে দুটো নেগেটিভ ডেভিয়েশন আমরা কমপ্লিট করলাম। এবার আমরা পজিটিভ ডেভিয়েশনগুলো দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি পজিটিভ ডেভিয়েশন একটাতে 0.4 হয়েছে, একটা 0.6 হয়েছে এ এবং সি এর ক্ষেত্রে। তো এর ক্ষেত্রে আয়তনটা আমার ততটাও বাড়েনি, সি এর ক্ষেত্রে আমার আয়তনটা বেশি বেড়ে গেছে, তাহলে পজিটিভ ডেভিয়েশন সি এর ক্ষেত্রে সবচেয়ে বেশি, ফলে কণাগুলির মধ্যে আকর্ষণ সি এর ক্ষেত্রে সবচেয়ে কম। তাই এক্ষেত্রে আমার ডি বি এর পরে আমার অর্ডারটাতে হবে এ, তারপরে হবে সি। আশা করি পুরো ব্যাপারটা তোমরা এবার বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস সমীকরণটাকে কী লেখা হয়? আমরা তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান এনআরটি লিখে ফেলি। তো এখানে পি এর সাথে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার এই টার্মটাকে যোগ করা হয়, আর ভি এর সাথে এন বিটাকে মাইনাস করা হয়, সমান এনআরটি লেখা হয়। এটা কত মোল গ্যাসের জন্য? এন মোল গ্যাসের জন্য। যদি আমরা 1 মোলের জন্য ধরি তখন আমরা এই এনগুলোকে বাদ দিয়ে দেবো, অর্থাৎ তখন হয়ে যাবে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি সমান আরটি।
ব্যাস এই হচ্ছে ব্যাপার। তো এখানে এ আর বি হচ্ছে আমার ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট, ভ্যান ডার ওয়াল ধ্রুবক। এই যে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার যেটা পি এর সাথে যোগ করা রয়েছে সেটাকে বলা হচ্ছে প্রেসার কারেকশন, যেহেতু আমাদের প্রেসারটা পুরোপুরিভাবে ম্যাচিং করে না তাই। আবার এন বিটাও হচ্ছে আমার ভলিউম কারেকশন, অর্থাৎ ভলিউমটাকে চেঞ্জ করে আমার এই জিনিসটা এসেছে। এখন খুব নিম্ন চাপে যখন খুব প্রেসারটাকে কম রাখা হয় তখন আমার কি হয়ে যায়, আয়তনটা খুব বেশি হয়ে যায়। তাহলে ভি এর মানটা যদি খুব বেশি হয় তাহলে লক্ষ্য করে দেখো এই যে এন বি, এই যে কারেকশানটা, এই কারেকশানটাকে আমরা কী করতে পারি, নেগলেক্ট করতে পারি। তাহলে 1 মোল গ্যাসের জন্য তখন তার এন থাকছে না, তখন ভি মাইনাস বি এটা সমান আমরা কি লিখতে পারি, ভি লিখতে পারি। অর্থাৎ যখন আয়তন খুব বেশি তখন আমরা এই ছোট্ট কারেকশানটাকে নেগলেক্ট করে আমরা ভি মাইনাস বি সমান ভি লিখতে পারি। তাহলে নিম্ন চাপের ক্ষেত্রে আমার ইকুয়েশনটা দাঁড়াবে এরকম, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি সমান আর টি। তাহলে গুণ করে পাচ্ছি পিভি প্লাস এ বাই ভি সমান আর টি। তাহলে ভাগ করে দিলে পিভি বাই আর টি সমান এ বাই ভি আর টি সমান 1। তার মানে পিভি বাই আর টি মানেই তো আমাদের জেড সমান হয়ে গেল তাহলে 1 মাইনাস এ বাই ভি আর টি। তাহলে 1 থেকে কিছু বাদ চলে যাচ্ছে, দেখো কিছু মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 1 থেকে যদি কিছু বাদ চলে যায় তাহলে মানটা 1 থেকে কম হয়ে যাবে, তাহলে জেড লেস দেন 1। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে বিচ্যুতি হচ্ছে নেগেটিভ ডি বিচ্যুতি। ভ্যালুটা কিন্তু পজিটিভ থাকবে, এমন নয় যে জেডের মানটা আমার নেগেটিভ বিচ্যুতি মানে আমার 0 থেকে কম হয়ে যাবে, সেটা না, আমার পজিটিভ ভ্যালু থাকবে, বাট আমাদের 1 থেকে কম হবে, দ্যাট মিন্স নেগেটিভ ডেভিয়েশন। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, তার মানে নিম্ন চাপে যে নেগেটিভ ডেভিয়েশন হয় বা ঋণাত্মক বিচ্যুতি হয়, যেটা আমরা এখানে দেখলাম নিম্ন চাপে ঋণাত্মক বিচ্যুতি হয়, এখানে আমরা দেখলাম নিম্ন চাপে ঋণাত্মক বিচ্যুতি হয়, সেটাকে আমরা এরকম সমীকরণ অনুযায়ী প্রুভ করলাম। আবার উচ্চ চাপে আমরা যেহেতু প্রেশারটা খুব বেশি তাই এখানে প্রেশারের সাথে এই ছোট্ট কারেকশনটাকে আমরা নেগলেক্ট করতে পারি, তাই এখানে আমার ইকুয়েশনটাতে পি প্লাস এ বাই ভি স্কোয়ার সমান পি হয়ে যাবে 1 মোল গ্যাসের জন্য। তাহলে পি ইন্টু ভি মাইনাস বি সমান আর টি, তখন আর এই ভলিউমের কারেকশনটাকে নেগলেক্ট করা যাবে না যেহেতু ভলিউমটা খুব কম। তো এখান থেকে আমরা পিভি মাইনাস পিবি সমান আর টি পাচ্ছি, পিভি বাই আর টি সমান আমরা পেয়ে যাচ্ছি 1 প্লাস পিবি বাই আর টি, মানে জেড সমান পেয়ে যাচ্ছি 1 প্লাস পিবি বাই আর টি, অর্থাৎ জেড গ্রেটার দেন 1। তার মানে আমরা পাচ্ছি এখানে পজিটিভ ডেভিয়েশন, তার মানে উচ্চ চাপে পজিটিভ ডেভিয়েশন দেখা যায় বা ধনাত্মক বিচ্যুতি দেখা যায়, এটা আমরা ক্লিয়ার করলাম। এবার খুব উচ্চ উষ্ণতা যদি আমার হয় তাহলে দেখো এই যে আমার দুটো ইকুয়েশনের ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে প্রথমটার ক্ষেত্রে আমাদের এ বাই ভি আর টি মানটাকে আমরা 0 বসাবো, কারণ দেখো টি যদি ইনফিনিটি হয় খুব উচ্চ উষ্ণতা তাহলে 1 বাই ইনফিনিটি মানেই হচ্ছে আমার 0, তার মানে আমার এই পোর্শনটা 0 হয়ে গেল, এ বাই ভি আর টিটা 0 হয়ে গেল, তাহলে জেড সমান আমরা পেয়ে গেলাম 1। বেশ ক্লিয়ার হয়ে গেল আশা করি পুরো ব্যাপারটা। পরেরটা তো দেখো নিচে টি আছে, তাহলে 1 বাই ইনফিনিটি যদি টিটাকে ইনফিনিটি ধরে নিই তাহলে 0 হয়ে যাবে, তাহলে এখানে এই পার্টটা 0 হয়ে গেলে আমার জেড সমান এখানেও কি হয়ে যাচ্ছে 1। তো উচ্চ উষ্ণতাতে জেড যেহেতু 1 হয়ে যাচ্ছে সেই জন্য আমরা বলতেই পারি উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আবার প্রেশারটা কম হতে হতে যদি প্রেশারটা আমার 0 হয়ে যায়, একদম লো প্রেশার, দ্যাট মিনস ভেরি লো প্রেশার যদি হয়ে যায়, তাহলে আমরা তখন কি করতে পারি, প্রেশার যদি 0 হয়ে যায় ভলিউমটা তখন আনলিমিটেড হয়ে যাবে, মানে ইনফিনিটি হয়ে যাবে, তখন এ বাই ভি আর টিতে দেখো ভি এর মানটা যদি ইনফিনিটি করি তাহলে 1 বাই ইনফিনিটি মানে এটাও 0 হয়ে যাবে, তার মানে দ্যাট মিনস জেড সমান 1 হয়ে যাবে। আবার প্রেশারটা 0 মানে কি, পিটা 0, তার মানে এখানে আমাদের ইকুয়েশনটাতে পিবি বাই আর টি সমান 0, তার মানে আমার এখানেও জেড সমান কী হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে দুটো কন্ডিশনে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করছে, একটা হচ্ছে ভেরি হাই টেম্পারেচার যেটাকে ইনফিনিটির সাথে কম্পেয়ার করছি, আর একটা হচ্ছে ভেরি লো প্রেশার যেটাকে আমরা 0 প্রেশারের সাথে কম্পেয়ার করছি, তখন আমার কি হয়ে যাবে, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। আর ন্যাচারালি লো প্রেশার বা নিম্ন চাপে নেগেটিভ ডেভিয়েশন দেখা যাবে, আর উচ্চ চাপে আমার পজিটিভ ডেভিয়েশন দেখা যাবে। নিম্ন চাপের ক্ষেত্রে জেডের ইকুয়েশনটা হবে জেড সমান 1 মাইনাস এ বাই ভি আর টি, আর উচ্চ চাপের ক্ষেত্রে জেডের ইকুয়েশনটা হবে জেড সমান 1 প্লাস পিবি বাই আর টি, যেখানে এ এবং বি হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট। তো এ আর বি এর আমরা তাৎপর্যগুলোকে দেখব। এ হচ্ছে আমাদের বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণজনিত বলের পরিমাণ, এটা খেয়াল রাখবে পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। আর বি হচ্ছে আমাদের আয়তন সংক্রান্ত গ্যাস অণুগুলির ধারণা দেয়, যেহেতু ভি মাইনাস এন বি করা আছে তাই বি আমাদের আয়তন সংক্রান্ত ধারণা দেয়, আর এ আমাদের ধারণা দেয় কণাগুলির মধ্যে আকর্ষণজনিত বলের পরিমাণটাকে বোঝায়। এবার এ আর বি এর এককটাকে আমাদেরকে একটু বুঝতে হবে, তো এককটাকে খুব সহজেই আমরা এখান থেকে বের করতে পারি, যেমন পি প্লাস এন স্কোয়ার বাই ভি, যে ইকুয়েশনটাকে আমরা এখানে একটু আগে লিখলাম, এই ইকুয়েশনটা পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি, এই যে ইকুয়েশনটা দেখো আমরা লিখলাম একটু আগে। তো এখান থেকে যদি আমরা এর এককটাকে বের করতে চাই তাহলে আমরা জাস্ট এর একক সমান লিখে ফেলবো পি ভি স্কোয়ার বাই এন স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে দেখো ক্লিয়ার হয়ে যাবে। চাপের একক কি,
অ্যাটমসফিয়ার। আয়তনের একক লিটার, তার মানে লিটার স্কোয়ার করলাম, বাই এন স্কোয়ার মানে হচ্ছে মোল তার স্কোয়ার। তাহলে আমার এককটা দাঁড়িয়ে গেল এটিএম লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার -2। ব্যাস, এখান থেকে আমরা এককটাকে বের করে নেব। ক্লিয়ার হলো পুরো ব্যাপারটা? আচ্ছা, এটিএম লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার -2। আর বি এর ক্ষেত্রে যদি আমরা দেখি, ওই যে আমরা দেখলাম ভি মাইনাস এন বি, তাহলে এখান থেকে বি এর এককটা এখান থেকে ভি মাইনাস এন বি, তো এখান থেকে বি এর এককটা পেয়ে যাবো ভি বাই এন। ভি মানে হচ্ছে আয়তন মানে লিটার, বাই মোল সংখ্যা মানে এটিএম, লিটার বাই এটিএম মানে হচ্ছে লিটার মোল ইনভার্স। বেশ, এইভাবে আমরা ইকুয়েশনগুলো বের করে নেবো। জাস্ট এই দুটো ইকুয়েশন খেয়াল রাখলেই আমরা ইকুয়েশনগুলো বের করতে পারবো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের সংকট তাপমাত্রা কাকে বলে? যে নির্দিষ্ট তাপমাত্রার উপরে কোনো গ্যাসকে চাপ প্রয়োগ করেও সেটাকে তরলে পরিণত করা যায় না, তাকে বলা হয় সংকট তাপমাত্রা। ঠিক আছে, এই সংকট তাপমাত্রা সবচেয়ে বেশি কার ক্ষেত্রে হয়? কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে হয়, এবং সবচেয়ে কম কার ক্ষেত্রে হয়? হাইড্রোজেনের ক্ষেত্রে হয়। তাহলে সংকট তাপমাত্রা কি? যে তাপমাত্রার উপরে গ্যাসটাকে আমরা যতই চাপ প্রয়োগ করি না কেন, ন্যাচারালি কী হয়, গ্যাসকে চাপ প্রয়োগ করলে তরলে পরিণত করা হয়, কিন্তু এই তাপমাত্রাটার উপরে গ্যাসকে আমরা যতই চাপ প্রয়োগ করি সেটা তরলে পরিণত হয় না। দিস ইজ ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট তাপমাত্রা। বেশ, চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। এর পরের ভিডিওগুলোতে আমরা এর ডিপিপির বেশ কিছু প্রশ্ন আলোচনা করব। তোমরা মোটামুটি এটাকে রিভাইজ করতে থাক। ওকে।